সার্জেন্ট এবং এসআই মাঠ পরীক্ষাতে সবগুলো ইভেন্টে 3বার সুযোগ দিলেও দৌড়ে কতবার সুযোগ দেয়? একবার দৌড়ে বাদ পড়লে কি পুরো পেড ইভেন্ট থেকে বাদ পড়ে যায়? ইন্ডেমনিটি ঘোষণাপত্র এটি যদি আমি না নিয়ে যাই তাহলে কি আমাকে পেড পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে? সার্জেন্ট এবং এসআই পরীক্ষাতে ড্রাইভিং লাইসেন্স কি বাধ্যতামূলক? লার্নার কার্ড দিয়ে কি কোনোভাবে পেড পরীক্ষা উত্তীর্ণ হওয়া যায়? পিইটি বা মাঠ পরীক্ষার জন্য কি কি কাগজপত্র লাগে? কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হয়? আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, আমি মোহাম্মদ মেহেদী হাসান প্রিন্স। আজকের এই ভিডিওটিতে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট এবং এসআই পরীক্ষাতে মাঠ পরীক্ষা পিইটি ফিজিক্যাল ইনডিউরিং টেস্ট যে পরীক্ষাটা, সেটাতে কি কি কাগজপত্র লাগে, কি কি ডকুমেন্টস লাগে এবং প্রত্যেকটি ইভেন্টে কি কি হয়, আমার যে অভিজ্ঞতা 3বার যে আমি পিইটি পরীক্ষা দিয়েছি এবং উত্তীর্ণ হয়েছি, কি কি অভিজ্ঞতা আমি পেয়েছি এবং শিখেছি, সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমত একটা জিনিস জানিয়ে রাখি, বাংলাদেশ পুলিশের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু আপনারা প্রত্যেকটা ইভেন্টের ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা ডিটেলস আপনারা পাবেন। আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে ওইটার পাশাপাশি, ওই জিনিসগুলো শেয়ার করার পাশাপাশি আমার যে অভিজ্ঞতা আমি গ্রহণ করেছি প্রিভিয়াস 3টা ফিজিক্যাল ইনডিউরিং টেস্ট বা মাঠ পরীক্ষা অংশগ্রহণ করে, যে বাস্তবসম্মত টিপসগুলো সেগুলো আমি আপনাদেরকে প্রদান করব এবং আমি যে যে ডিফিকাল্টিসগুলো ফেস করেছি এবং যা যা দেখেছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আসি ডকুমেন্টেশনের বিষয়ে। আমাদের পিইটি পরীক্ষাটা মোট 3টি দিনে বিভক্ত করা হয়, 3টি দিন। প্রথম যে দিনটা, সেই দিনটাতে আপনার যত ডকুমেন্টস আছে, কাগজপত্র আছে, একাডেমিক সার্টিফিকেটস আছে, সেগুলো দেখা হবে। দ্বিতীয় যে দিনটা, সেই দিনটাতে দৌড়, লং জাম্প, হাই জাম্প অনুষ্ঠিত হবে এবং তৃতীয় যে দিনটি, সেই দিনটিতে পুশ আপস হবে, সিট আপস হবে, আর ড্র্যাগিং হবে এবং রোপ ক্লাইম্বিং হবে। এই প্রত্যেকটা ইভেন্টের 3 দিন, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ইভেন্টেই আপনাকে কৃতকার্য হতে হবে, অর্থাৎ পাস করতে হবে। আপনি যদি কোনো একটা ইভেন্টে ফেল করেন বা না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী দিনে বা পরবর্তী ইভেন্টটাতে পার্টিসিপেট করতে পারবেন না। সেখান থেকে আপনার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অর্থাৎ তল্পিতল্পা সহ আপনাকে ওই মাঠ থেকে বের হয়ে যেতে হবে, এবং যেটা অনেকবার হয়েছে। আচ্ছা, প্রথমে আমি আসি প্রথম যে দিনটা, এই প্রথম দিনে যে কাগজপত্রগুলো লাগে সেগুলো নিয়ে। প্রথমে যে কাগজপত্রটা লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড, যে পিইটি যে কার্ডটা, পিইটি অ্যাডমিট কার্ড বলে, এটা অ্যাডমিট কার্ড বলে না হয়তো, পিইটি কার্ড। পিইটি কার্ডটা 2টা নিতে হবে আপনাকে, 2টা কপি নিতে হবে। একটা কপি ইন দি এন্ড অফ দ্য ইভেন্ট তারা রেখে দিবে, আরেকটি যে অ্যাডমিট কার্ডের কপি বা পিইটি কার্ড সেটা আপনাকে দিয়ে দিবে। তো এই যে কার্ডটা কেন নিতে হয়, পিইটির যে 2টা অ্যাডমিট কার্ড, একটাতে আপনি প্রত্যেকটা ইভেন্ট পাস করবেন তার কৃতকার্য লিখে দিবে এবং লাস্টের দিকে যোগ্য লিখে দিবে। এর পরবর্তীতে আপনাকে নিতে হবে এনআইডি কার্ড, যে অরিজিনাল এনআইডি কার্ড সেটা নিতে হবে। আপনার সকল সার্টিফিকেটস নিতে হবে, এইচএসসি, এসএসসি, এইচএসসি, বিএ, আপনি যদি মাস্টার্স করে থাকেন তাহলে মাস্টার্স, যারা ডিগ্রি করেছেন তাদের জন্য ডিগ্রির সার্টিফিকেট, এগুলো নিতে হবে। এবং সর্বশেষ আপনি যে বিশ্ববিদ্যালয় বা যে কলেজে আপনি পড়াশোনা করেছেন সেই কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে চারিত্রিক যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনাকে কালেক্ট করতে হবে। এর পরবর্তীতে আপনাকে নিতে হবে হচ্ছে চেয়ারম্যানের সার্টিফিকেট। আপনার এলাকায় যে চেয়ারম্যান বা মেম্বার আছে অথবা ওয়ার্ড বা কাউন্সিলর যারাই আছে তাদের একটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে, নাগরিকত্ব সার্টিফিকেট বলে এটাকে, এটা নিতে হবে। এরপরে ইন্ডেমনিটি ঘোষণাপত্র, যেটা বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ইন্ডেমনিটিটা পেয়ে যাবেন। ইন্ডেমনিটি মাস্ট নিতে হবে আপনাকে। ভিডিওর শুরুতে আমরা যে বলেছিলাম যে ইন্ডেমনিটি ঘোষণাপত্র ছাড়া কি মাঠ পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে, এটার উত্তর হচ্ছে স্ট্রেট নো। আপনাকে ইন্ডেমনিটি ঘোষণাপত্র ছাড়া, ওটা লিখিত ছাড়া আপনাকে মাঠ পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কেননা বাংলাদেশ পুলিশে আপনি যখন মাঠ পরীক্ষাটাতে পার্টিসিপেট করবেন, কোনো কারণে, আল্লাহ না করুক, আনফর্চুনেটলি আপনার যদি কোনো একটা অসুবিধা হয়ে যায় বা আপনি যদি কোনো কারণে আপনার হাত পা ভেঙে যায় বা আপনি মারাও পর্যন্ত যান, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পুলিশ কোনো দায়বদ্ধ থাকবে না, কারণ আপনি উইলিংলি এই পরীক্ষাটাতে পার্টিসিপেট করতে গিয়েছেন। এবং হয়তো আপনারা বলতে পারেন যে সাধারণ একটা মাঠ পরীক্ষায় কি মানুষ মারা যেতে পারে? আল্লাহ কার ভাগ্য কতটুকু রেখেছে, কার মৃত্যু কতটুকু রেখেছে সেটা তো বলা যায় না। তো এই জন্য বাংলাদেশ পুলিশের এন্ড থেকে তাদের সেফটি এবং নিরাপত্তার জন্য এই ইন্ডেমনিটি ঘোষণাপত্রটা তারা নিয়ে থাকে। অর্থাৎ আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন, আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে এটার দায়ভার বাংলাদেশ পুলিশের না। এটাই হচ্ছে ইন্ডেমনিটি ঘোষণাপত্র। এরপরে আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের যে ছবি, সেটা 3 কপি আপনাকে নিতে হবে। এটা যেটা লেখা আছে সার্কুলারে,
সত্যায়িত করতে হবে। আপনি যদি সত্যায়িত করার সময় না পান বা সুযোগ না পান, সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠ পরীক্ষাতেই আপনার যে পাসপোর্ট সাইজের যে ছবি আছে 3 কপি, সেটা আপনি ওখানেই সত্যায়িত করে নিতে পারবেন। এরপরে যেটা লাগে সেটা হচ্ছে আপনার কম্পিউটারের যে সার্টিফিকেটটা, আপনি যে কম্পিউটার চালাতে পারেন, আপনার যে MS ওয়ার্ড, ট্রাবল শুটিং, এই সমস্ত বিষয়ে আপনার একটা দক্ষতা আছে বা আপনি একটা কোর্স করেছেন, সেটা একটা সার্টিফিকেট লাগবে। এরপরে লাগবে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স। সার্জেন্ট এবং এসআই দুটো যেহেতু আলাদা, এর আগে সার্জেন্টে এটা ছিল কি না আমার মানে এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এবার যেহেতু উল্লেখ করে দিয়েছে যে আপনাকে ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার কার্ড, দুইটার যে কোনো একটা মাস্ট থাকতে হবে। যাদের লার্নার কার্ড আছে তারা তো কয়েকদিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন, আর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা তো আলহামদুলিল্লাহ ভালোই। এই দুটো ব্যতীত যদি কারো কাছে ড্রাইভিং লাইসেন্স এবং লার্নার কার্ড না থাকে, আপনি মাঠে যেতে পারবেন না, বা আপনাকে সেখান থেকে চলে যেতে বলা হবে, বা আপনাকে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। কারণ যেহেতু সার্জেন্টের বাইক, যানবাহন এগুলো নিয়ে কাজ, সেহেতু আপনার একটা ড্রাইভিং লাইসেন্স মাস্ট থাকতে হবে। এরপরে NOC, আপনি যদি কোনো কর্পোরেট বা যে কোনো প্রতিষ্ঠানে, আধা সরকারি হোক সরকারি হোক, যে কোনো প্রতিষ্ঠানে যদি কর্মরত থাকেন, বর্তমানে চাকরিরত অবস্থায় থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই কর্তৃপক্ষের লেটার আপনার লাগবে, সেটা আপনাকে ওইখানে প্রোভাইড করতে হবে। এই কাগজপত্রগুলো মেইনলি আমাদের এখানে লাগে। আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যদি মুক্তিযোদ্ধা পরিবার হয়ে থাকেন, আপনার বাবা বা দাদাকে যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মুক্তিযোদ্ধার যে সনদ বা কোটার যে বিষয়টা, এটা হয়তো এখানে অ্যাপ্লিকেবল হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, বাংলাদেশ পুলিশের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেটা দেখবেন, এবং পাশাপাশি সার্কুলারে যে দেওয়া আছে লিস্টগুলো যে কী কী লাগবে, আমি ওই ভিডিওর এখানে কোথাও একটা দিয়ে দিব যে কী কী লাগছে আপনার, এটাও দিয়ে দিব। এগুলো আপনাকে অবশ্যই নিতে হবে। এই অংশটুকু গেল হচ্ছে আমাদের কাগজপত্র কী কী লাগবে সে। তো 3 দিনের মধ্যে প্রথম দিন আপনার কাগজপত্র এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে, আপনার ওয়েট, আপনার হাইট, এই জিনিসগুলো মাপা হবে। আপনার ওয়েটের সাথে হাইটের যেটা BMI, এই BMIটা কিন্তু প্রথম দিনে যে কাগজপত্র চেক করা হবে সে সময় কিন্তু তারা মেপে নেবে। এইখানে আপনার যদি ওয়েট বেশি হয়, আপনি যদি ওভার ওয়েট হন, সেক্ষেত্রে কিন্তু আমি লাস্ট যে 3টা পরীক্ষা দিয়েছি সেখানে দেখেছি অনেককে কিন্তু বাদ দিয়েছে, আবার অনেককে একটু কনসিডার করেছে। 5 কেজি বা 6 কেজি, 7 কেজি, 8 কেজি এরকম যাদের হয়েছে তাদের মোটামুটি একটু কনসিডার করেছে। কনসিডার করে আবার অনেক সময় কনসিডার করে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি রিস্কটা নিতে পারবেন না যে আপনি যদি ওভার ওয়েট হয়ে যান বেশি, যে আপনাকে সেখানে নিতেও পারে। তো আপনি সেই কনফিডেন্স নিয়ে থাকবেন না। আপনাকে অবশ্যই আপনার ওয়েটটা কমাতে হবে, এবং আপনার হাইট এবং ওয়েট অনুযায়ী আপনার যে BMI সেটা আপনার ঠিক রাখতে হবে মাস্ট। এর পরবর্তীতে আপনি যদি কোনো অংশ, যেমন আপনি SSC, HSC বা যে কোনো একটা পরীক্ষাতে আপনি যদি নাম্বার বা পয়েন্ট, GPA অথবা CGPA আপনি যদি বেশি রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাগজপত্র যখন চেক করা হবে, তখন তারা কিন্তু আপনার সার্টিফিকেটে যেটা লেখা থাকবে সেটা কিন্তু তারা আলাদাভাবে একটা জায়গায় লিখে রাখবে। পরবর্তীতে আপনি যখন রিটেনের জন্য কোয়ালিফাই হবেন, PET পরীক্ষা উত্তীর্ণ হবেন, তখন আপনি যখন অ্যাপ্লাই করবেন, সেখানে কিন্তু এই কয়েকটা বিষয় ফিক্সড থাকবে, যেমন আপনার বুকের মাপ, আপনার হাইট, আপনার ওয়েট, আপনার GPA, এই সবগুলো কিন্তু ফিক্সড থাকবে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা প্রথম দিন গেল। 2 নম্বর যে দিন, PET পরীক্ষার 2 নম্বর দিন, এই 2 নম্বর দিন সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ক্রুশিয়াল। এই দিনটাতে 3টে ইভেন্ট হয়, 3টে ইভেন্টই খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম ইভেন্টটা, সেটা হচ্ছে দৌড়। ছেলেদের জন্য 1600 মিটার অথবা 1 মাইল যেটা, এবং মেয়েদের জন্য 1000 মিটার বা 1 কিলোমিটার। এই দুইটা ক্রাইটেরিয়া থাকে। আপনাকে টাইম দেওয়া থাকবে 7 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 7.5 মিনিট আপনাকে দেওয়া হবে 1600 মিটার ক্রস করার জন্য। কোনো মাঠে 4টা রাউন্ড দিতে হয়, কোনো মাঠে 8টা রাউন্ড দিতে হয়। যদি 4টা রাউন্ড দিতে হয় তাহলে 400 মিটার করে, 4 4 1600 মিটার। এবং যে সকল মাঠে 8টা রাউন্ড দিতে হয় সেগুলো 200 মিটার করে দেওয়া আছে। তার মানে 8 দুগুণে 16, আপনাকে 8টা রাউন্ড দিতে হবে 200 মিটার এরকম। তো এই দৌড়ে কিন্তু অনেক পাপ পড়ে, দৌড়ে বিশেষ করে। আমার সার্জেন্ট না, দুঃখিত, SI এর একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করি। সেই সময়টা অনেক রোদ ছিল, প্রখর রোদ ছিল। ওই রোদটাতে রোদের মধ্যে দৌড়টা মানে দৌড়ের যে ইভেন্টটা, সেই দৌড়ের ইভেন্টটা হচ্ছিল। তো সেখানে একটা অ্যাপ্লিক্যান্ট যে ছিল, সে সামহাউ সেন্সলেস হয়ে সেখান থেকে তাকে হসপিটালাইজড করা হয়। এবং যতটুকু আমি শুনেছি যে ছেলেটি মারা যায়। এখন ছেলে হিট স্ট্রোকে মারা গিয়েছে নাকি দৌড়াতে গিয়ে মারা গেছে, এটা আমি 100% শিওর না।
তো আমার যেটা সাজেশন থাকবে, আপনারা আজকে থেকে অথবা আপনারা হয়তো বা যেহেতু সার্কুলারটা অলরেডি দিয়ে দিয়েছে, আপনারা আগে থেকে প্র্যাকটিস করছেন, তো দৌড়ের উপরে বেশি ফোকাস দেন আপনারা। কারণ দৌড়ে প্রথম ইভেন্টে যদি আপনারা বাদ করে যান, পরবর্তী ইভেন্টগুলোতে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন না। আর পরবর্তী ইভেন্টগুলোতে যদি আপনি পার্টিসিপেট না করতে পারেন, আপনি কখনোই রিটেন পরীক্ষা পার্টিসিপেট করতে পারবেন না, এবং আপনার পুলিশের স্বপ্নটা কিন্তু স্বপ্নই রয়ে যাবে। আচ্ছা, তো এই যে দৌড়টাতে আপনাকে অবশ্যই পাস করতে হবে, এবং আপনি যে দৌড়টা দিবেন সেটা অবশ্যই প্রথমে শুরু করবেন ধীরে ধীরে। অর্থাৎ প্রথমেই আপনি কিন্তু খুব স্পিডে দৌড়ানোর প্রয়োজন নেই আপনার। প্রথমে একটা নির্দিষ্ট গতিতে দৌড়াবেন। আপনি প্রথমে লাস্টের দিকে থাকলে, যেটা আমি ফলো করেছি, আমি প্রত্যেকটা দৌড়েই প্রথম দিকে একবার প্রথম মিনিটে আমি সবার লাস্টে ছিলাম, একবার লাস্ট। আর এই দৌড় প্রতিযোগিতায় দেখা যায় অনেক সময় 30 জন দেয় একসাথে, অনেক সময় 15 জন দেয়, অনেক সময় 20 জন দেয়, সর্বনিম্ন 20 জন দেয়। 20 জনের একটা গ্রুপ থাকে, এই 20 জনের গ্রুপ একসাথে দৌড়ায়, অথবা 30 জনের গ্রুপ দৌড়ায়। আমাদের একটা টাইম ছিল 50 জনের একটা গ্রুপ, অনেক টাইম লাগছিল, তো এই জন্য 50 জনের দিয়েছিল, ইনার এবং আউটসাইড দুই সাইড করে দিয়েছিল আর কি। তো আপনি প্রথমে লাস্টের দিকে থাকবেন। যখন আপনি এক রাউন্ড দিবেন, তখন আপনি আস্তে আস্তে 2 থেকে 3 জনের আগে যাবেন। তারপরে পরবর্তী যে রাউন্ডটা, সেই রাউন্ডটাতে আপনি আরও কয়েকজনের আগে যাবেন। তো এইভাবে করে কিন্তু আপনাকে আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। আর এই দৌড়ের জন্য আপনাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্টের জন্য একজন করে এসআই দেওয়া থাকবে। তাদের হাতে একটা কাগজ থাকবে, সেখানে আপনার নাম এবং আপনার পিইটি যে আইডিটা থাকে সেটা লেখা থাকবে, এবং আপনি একটা পাক দিচ্ছেন, সে ওইখানে একটা টিক চিহ্ন দিবে, এরকম থাকবে। তো আপনি ভুলে গেলেও আপনার জন্য যে বরাদ্দকৃত এসআইটা থাকবে, তিনি কিন্তু আপনাকে বারবার কল করবে, যে একটা অ্যাপ্রুভ দেওয়া থাকবে, সেখানে 1 2 3 4 এরকম লেখা থাকবে, আপনার নাম্বার সাপোজ 10, তো আপনাকে বলবে 10 নম্বর, আপনার কিন্তু 2 রাউন্ড হয়েছে, আপনার আরও 2 রাউন্ড বাকি আছে, অথবা আপনার আরও 6 রাউন্ড বাকি আছে, তো আপনাকে এটা বলে দিবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এর পরবর্তীতে যে ইভেন্টটা, সেকেন্ড ইভেন্ট, সেটা হচ্ছে লং জাম্প। ছেলেদের জন্য লং জাম্প হচ্ছে 10 ফিট। তো এই লং জাম্প, হাই জাম্প, এগুলোতে নর্মালি কোনো প্রবলেম হয় না, তো বাসায় একটু প্র্যাকটিস করবেন আপনি, বাইরে অথবা যে কোনো মাঠে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা ইভেন্টের যে ইভেন্টগুলো থাকে সেগুলো আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। তো এই 3টা হচ্ছে দ্বিতীয় দিনের ইভেন্ট: দৌড়, হাই জাম্প এবং লং জাম্প। লং জাম্প, এই 3টা হচ্ছে দ্বিতীয় দিনের ইভেন্ট। এর পরবর্তীতে আমরা যদি 3 নাম্বার ডে কথা চিন্তা করি, 3 নাম্বার দিন, ওই দিন এই 3টে ইভেন্ট হয়ে আপনাকে ছুটি দিয়ে দেবে, আপনি চলে যাবেন। তৃতীয় নাম্বার দিন, এই তৃতীয় নাম্বার দিনে যে ইভেন্টগুলো হবে, প্রথম যে ইভেন্টটা সেটা হবে পুশ আপ। এই পুশ আপটা কিন্তু অনেকেই দিতে পারে না। 40 সেকেন্ডের মধ্যে আপনাকে 15টা পুশ আপ দিতে হবে, এবং এটা অনেক সময় দেখা যায়, অনেকে চিন্তা করে যে আমি যদি যে কোনোভাবে র্যান্ডম একটা মানে জাস্ট আপ অ্যান্ড ডাউন করতেছি, আমাকে হয়তো নিয়ে নেবে না, এরকম না। অনেক সময় দেখা যায় ওই সামনে যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকে, তারা কিন্তু বসে থাকে এবং আপনাকে দেখে যে আপনি ভালোভাবে পুশ আপ দিচ্ছেন কিনা। প্রত্যেকটা পার্টির জন্য আলাদা আলাদাভাবে এক একজন করে ইন্সপেক্টর দেওয়া থাকে, যে আপনাকে তদারকি করে যে আপনি আসলে দিতে পারছেন কিনা। আপনি যদি দিতে না পারেন, তখন আপনাকে আলাদা আলাদা করা হয় এবং পরবর্তীতে আবার সুযোগ দেওয়া হয়। এরকমভাবে 3বার সুযোগ দেওয়া হবে আপনাকে। কিন্তু দৌড়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে একবারে সুযোগ দেওয়া হবে। তো পুশ আপের পরে আপনার জন্য সিট আপ। এই সিট আপ, পুশ আপ এবং অন্যান্য যত ইভেন্ট আছে, এগুলো কিন্তু আপনি ইউটিউবের যে ভিডিওটা সেখানে দেখতে পারবেন, সেখান থেকে আপনি শিখে নিতে পারবেন। এরপরে ড্র্যাগিং, যেটা 3 নাম্বার যে ইভেন্টটা, তৃতীয় দিনের 3 নাম্বার ইভেন্ট, ড্র্যাগিংয়ে আপনাকে ছেলেদের ক্ষেত্রে 72 কেজি ওজনের যে টায়ার থাকবে, 2টা টায়ার অথবা একটা টায়ার থাকবে, টায়ারের ভিতরে ইট দেওয়া থাকবে। তো সেটা নিয়ে আপনাকে একটা নির্দিষ্ট একটা দূরত্ব কোমরে বেঁধে সেটাকে পার করতে হবে, এবং আপনি যদি এটা করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার সুযোগ দেওয়া হবে। তো এগুলোতে কোনো প্রবলেম হয় না। এর পরবর্তীতে লাস্টে যেটা, এটা একটু প্রবলেম করে, রোপ ক্লাইম্বিংটা। যাদের ওয়েট একটু বেশি, ওভার ওয়েট হয়ে থাকে, তাদের জন্য কিন্তু উপরের দিকে ওঠাটা একটু টাফ। 15 ফিট বা 12 ফিট ওঠা টাফ। আমার জন্য টাফ হয়েছিল প্রথম যেটা, সেটাতে আমি ফুলটা উঠতে পারিনি। পরবর্তীতে 2টা আমি পেট পরীক্ষা দিয়েছি বা মাঠ পরীক্ষা দিয়েছি, সেখানে কিন্তু আমি পরিপূর্ণ উঠেছিলাম। তো কীভাবে উঠতে হয় সেটা নিয়ে হয়তো আমরা একটা ভিডিও বানাতে পারি, অথবা আপনারা চাইলে পায়ে প্যাচ দিয়ে যে উপরের দিকে ওঠা, ক্লাইম্বিং করাটা, এটা আপনারা দেখতে পারেন, শিখতে পারেন। যারা ঢাকাতে থাকেন, তারা রমনা অথবা জিয়া উদ্যানে, চন্দ্রিমা উদ্যানে, চন্দ্রিমা উদ্যানে কিন্তু রোপ দেওয়া আছে, যতটুকু আমি জানি আর কি, রোপ দেওয়া আছে। তো সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন চাইলে। রোপ ক্লাইম্বিংটা এবং দৌড়টা, এটা এবং পুশ আপস, এই 3টা আপনাকে মাস্ট প্র্যাকটিস করতে হবে। তাছাড়া কিন্তু আপনি ওইখানে গিয়ে প্রথম দিনই যদি আপনি চিন্তা করেন যে আমি ওইখানে গিয়ে পারবো না, আপনি সেটা পারবেন না। তো এর মাধ্যমে, এই রোপ ক্লাইম্বিংয়ের মাধ্যমে কিন্তু আপনার পিইটি যে পরীক্ষাটা, মাঠ পরীক্ষাটা, সেটা কিন্তু শেষ হওয়ার পরে আপনাকে আপনার যে ওই পিইটির জন্য যে অ্যাডমিট কার্ডটা ছিল, 2টা অ্যাডমিট কার্ড, যেটা সেটা একটা আপনাকে দিয়ে দেওয়া হবে, একটা তারা নিজেদের কাছে রেখে দেবে আপনার এটা অনলাইনে সাবমিট করার জন্য। তো এই ছিল হচ্ছে যে মাঠ পরীক্ষার এক্সপিরিয়েন্স। তো এইখানে আপনি যদি ভেঙে পড়েন, আপনি যদি দুর্বল হন, এবং আপনার যদি যে পরিমাণে আপনার প্র্যাকটিস করার প্রয়োজন ছিল সেটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই মাঠ পরীক্ষা সাকসেসফুলি পার করতে পারবেন না।
তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই মাঠ পরীক্ষার জন্য দৌড়, পুশ আপ এবং রোপ ক্লাইম্বিং এই কয়েকটা আপনাকে প্রতিদিন চর্চা করতে হবে এবং আপনার যে ব্রিদিং, আপনার যে শ্বাস প্রশ্বাস যেটা সেটা আস্তে আস্তে আপনার ইমপ্রুভ করতে হবে, নইলে আপনি দৌড়ের মধ্যে গিয়ে প্রবলেম ফেস করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি মাঠ পরীক্ষা নিয়ে। এছাড়াও আরও যদি কারো কোনো কোশ্চেন থাকে কোনো স্পেসিফিক বিষয়ে যে এই বিষয়টা আপনি জানতে চান, আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বিষয়গুলো জানানোর এবং বোঝানোর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।